শুভ্র ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে সুন্দরী এক মেয়ের সাথে। বিষণ্ণ মন নিয়ে নদীর ধারে বসে রয়েছে রুহানিয়া। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ ফুলে গেছে। সবাই বলা বলি করছে মেয়ে যেন তেন সুন্দরী নয়, অপরূপ সুন্দরী যাকে বলে, ঠিক সেই ধাঁচের সুন্দরী। রুহানিয়া শুভ্রকে প্রচন্ড রকম পছন্দ করে। শুধু পছন্দ করে বললে ভুল হবে, অসম্ভব ভালোবাসে সে শুভ্রকে। বাড়ির বাদবাকি সবাই ভীষণ খুশি এই বিয়েতে, একমাত্র রুহানিয়া ছাড়া। তার কষ্টে বুক ফেটে যাচ্ছে। রুহানিয়াকে খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে এসেছে চৈত্রী। সে পেছনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি এখানে বসে আছো আপাই? ওদিকে বাড়ির সবাই হন্যে হয়ে তোমায় খুঁজছে। মেজাজ বিগড়ে যায় রুহানিয়ার। সে ঝাঁঝালো স্বরে চৈত্রীকে ধমক দিয়ে বলে, কেন? আমায় কি দরকার? বিয়ে তো আর আমার সাথে হচ্ছে না। আমি থাকলেই কি আর না থাকলেই কি? ধমক খেয়ে চৈত্রী প্রথমে একটু ভড়কালো, পরক্ষণে নিজেকে সামলে নেয়। রুহানিয়া তার মেজো কাকার মেয়ে, অসম্ভব গুণের অধিকারী, সেই সঙ্গে খুব ভালো ছাত্রী। সে একদম ব্রাইট স্টুডেন্ট, সবার সঙ্গে কোমল কণ্ঠে কথা বলে। এমনকি চৈত্রীকে সে বাকি কাজিনদের থেকে বেশি ভালোবাসে, আদর করে। চৈত্রীরা যখনই শহর থেকে গ্রামে বেড়াতে আসে তখন তাকে রুহানিয়ার সাথে রাতে থাকতে হয়। এতে চৈত্রীরও ভীষণ ভালো লাগে, মজার মজার গল্প শোনায়। সেই রুহানিয়া আপা যে তার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, এটা সত্যি বিস্ময়কর। এর মানে গন্ডগোল কিছু একটা আছে। সে ভয়ে ভয়ে রুহানিয়ার পাশে বসল। তুমি কাঁদছো? হ্যাঁ, কাঁদছি। তাতে তোর কি? বাড়ি যা। চৈতি গেল না, সে বসেই রইল। খুব সাহস সঞ্চয় করে রুহানিয়ার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমায় বলো না আপাই, কি হয়েছে? চৈত্রীকে একটা কড়া ধমক দিতে গিয়েও চুপ হয়ে গেল রুহানিয়া। আর প্রচন্ড কান্না পাচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। কিন্তু সে চৈত্রীর সামনে নিজেকে আর দুর্বল প্রমাণ করতে চাইছিল না। দুহাতে চোখ মুছে উঠে দাঁড়িয়ে বলে, তুই ছোট মানুষ, বুঝবি না এত কিছু। বাড়িতে চল। আর শোন, খবরদার বাড়ির কাউকে কিচ্ছু বলবি না। চৈত্রী বলতে চাইল, তুমি ভুল বলছো আপাই, আমি মোটেও ছোট নই। সামনের মাস থেকে আমিও কলেজে যাব। কলেজে পড়া একটা মেয়ে কি পিচ্চি বাচ্চা হয় কখনো? মনে মনে বলল, তবে কথাগুলো আর বলা হয়ে উঠল না। প্রতিমধ্যে একটা চমৎকার বিষয় আবিষ্কার করলো চৈত্রী। একটু আগে কান্নাকাটি করা রুহানিয়া এখন খিলখিল করে হাসছে। না, হাসির কোনো কারণ নেই। পথে ওদের মধ্যে আর কোনো কথাই হয়নি। বাড়ির সামনে এসে অযথাই রুহানিয়ার এমন শব্দ করে হাসছে। এর আসলে কারণটা কি চৈত্রীর বোধগম্য হলো না। যদি সে ঘটনাটার মাথামুন্ডু কোনো কিছু স্পষ্ট অবলোকন করতে পারেনি, তথাপি রুহানিয়াকে হাসতে দেখে তার ভীষণ ভালো লাগছে। বাড়ি ফিরে দেখল হৈ হৈ কাণ্ড। মা, কাকিয়া, মামিরা সবাই মিলে রান্নাবান্না নিয়ে ব্যস্ত। দুপুরের মধ্যেই শুভ্রর শহরে বন্ধুরা সবাই দল বেঁধে গ্রামে আসবে। ওদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত করছিল সবাই। তাছাড়া গায়ে হলুদের অনুষ্ঠানও আজ হবে। তাদের তো ব্যস্ততার শেষ নেই। ছোট মামি রুহানিয়া আর চৈত্রীকে একসাথে দেখে বললেন, এই যে হারামি দুইজন, কোথায় ঘোরাঘুরি করছে শুনি? শুভ্রর বন্ধুরাই এলো বলে। যা গিয়ে ওদের জন্য ঘর দোরগুলো একটু পরিপাটি কর, পরিষ্কার কর। ভাইয়ের বিয়েতে হাত পা দিয়ে বসে থাকলে হবে? কথাগুলো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে বলেননি মামি। শেষের কথাগুলো ভাড়া ঘরে যেতে যেতে বললেন, রুহানিয়া চল। বলে মেহমানদের জন্য বরাদ্দকৃত রুম গোছানোর জন্য চলে গেল। চৈত্রী ভুরুকুচকে এখনো দাঁড়িয়ে আছে। শুভ্র ভাইয়ের বন্ধুরা আসবে এজন্য সে রুম গোছাতে যাবে। তারা তো ঠেকা কিসের? ওদের কি হাত পা নেই নাকি? একদল বাচ্চা কাচ্চা দৌড়ে উঠানে এসে জড়ো হলো। ওরা দৌড়াদৌড়ি করে খেলছে। চৈত্রীর ভালো লাগছে না। তার যদি কাজ করতে হয় তাহলে ওই পিচ্চিগুলোরও করতে হবে। সেই এক হাতে কোমর রেখে একটু ভাব নিয়ে দাঁড়ালো। অন্য হাত উঁচু করে বাচ্চাদের ইশারা করলো। ভাবখানা এমন যেন এখনই জাতির পিতা বঙ্গবন্ধুর গুণধর নাতনি চৈত্রী গুরুত্বপূর্ণ ভাষণ দেবে। দুঃখের বিষয় হলো বাচ্চারা ওর ইশারা খেয়ালি করলো না। সে এবার গলা খাকারি দিয়ে ডাকলো, এই একটা বাচ্চার দল, এদিকে আয়। ওরা একে অপরের দিকে তাকিয়ে এগিয়ে গেল। সাদা শার্ট আর হাফ প্যান্ট পরা ছোট মামার ছেলে দুহাত বগল দাবা করে দাঁড়িয়ে বলল, কি হয়েছে সুইটহার্ট? চৈত্রী চোখ বড় বড় করে তাকায়। 6 বছর বয়সী ওর মামাতো ভাই সমুদ্র। ভাবসাব দেখলে মনে হবে বাংলাদেশের মেগা সুপারস্টার সাকিব খান। সে একটা রাম ধমক দিয়ে বলল, মার মোটেনি এক চড়বে এত ইচ্ছে পাকা হয়ে গেছিস না? মামাকে দেব বিচার। সমুদ্র মুখে হাত দিয়ে হাসতে হাসতে বলে,
আপা জানে আমি তোমাকে পছন্দ করি। পাশ থেকে ফুপির মেয়ে টুম্পা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে বলল, সে কি রে, তুই না বলেছিলি তোর স্কুলের ক্লাসমেট মিতাকে পছন্দ করিস? সমুদ্র বলল, হ্যাঁ করি তো, স্কুলের ইংলিশ ম্যামকেও আমি পছন্দ করি, কিন্তু সবাইকে তো আর বিয়ে করবো না। আপাকে বলেছি বড় হয়ে আমি সুইটারকে বিয়ে করবো। সমুদ্রের কথা শুনে চৈত্রীর মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। সমুদ্রের নামটা কে রেখেছে ঠিক মনে পড়ছে না, তবে যে রেখেছে একদম ঠিক নাম রেখেছে। সমুদ্রের বৈশিষ্ট্যের সাথে নামকরণ একদম পারফেক্ট। সমুদ্রের মতোই ওর মনটাও বিশাল। সে নিজেকে সামলে নিয়ে বলল, চল নেংটি ইঁদুর, আমাকে কাজে সাহায্য করবি। সে আমি সাহায্য করতেই পারি, তবে তুমি আমার নেংটি কেন ডাকছো? আমি কি নেংটু? এই দেখো আমার ব্যাগটা আছে। আর দেখা লাগবে না, চল এখন। এই আড্ডা বাচ্চা তোরা আয়। একদল বাচ্চা কাচ্চা নিয়ে চৈত্রী ভেতরে যায়। ওদের দেখে রুহানিয়া বলে, ওদেরকে আবার এনেছিস কেন? আমরা কাজ করব আর ওরা কি বসে বসে হাওয়া খাবে? ওদের দিয়েও কাজ করাবো। রুহানিয়া বোধ হয় মৃদু হাসলো, বলল, এইটুকু বাচ্চারা আবার কি কাজ করবে? ওদের কি তুমি একটু বলছো? এক একটা ভাজা ভুট্টা। সমুদ্র কথার মাঝে ফোড়ন কেটে বলল, সুইটার, ভাজা ভুট্টা না খই হবে, অথবা পপকর্ন বলতে পারো, কারণ ভাজলে সেটা তো ভুট্টা থাকে না, খই হয়ে যায়। চৈত্রী ওর চুল টেনে ধরে বলে, খুব কথা শিখে গেছিস না? ঝাড়ু ঝাড়ু দে, সবগুলো রুম তুই ঝাড়ু দিবি। এরপর বাকিদের বলল, বালিশগুলো গুছা যা। তোদের আমরা কিভাবে গুছিয়ে রাখি দেখছিস না? ঠিক ওইভাবেই গুছাবি। বাচ্চারা সব কাজে লেগে পড়েছে। সে একটা চেয়ারে বসে কাজের তদারকি করছে। না চাইতেও রুহানিয়া ওদের কাণ্ড দেখে হেসে ওঠে। সবার আগে রুম গোছানো হয় লাবণীর। সে দৌড়ে আসে চৈত্রীর কাছে। কিরে, কাজ শেষ? জানতে চাইল চৈত্রী। লাবণী মাথা নাড়িয়ে বলল, আপু শেষ, আমি এখন যাই। দাঁড়া, খালামণির কাছে শুনলাম তুই নাকি খুব হাসতে পারিস। আচ্ছা, একটু হাসতো। লাবণী ঘাড় ঘুরিয়ে রুহানিয়ার দিকে তাকালো। রুহানিয়া চোখ পাকিয়ে বলল, খবরদার, এখানে কোনো হাসি খুশি চলবে না। আর বারণ টিকলো না। তার আগেই লাবণী ঘর কাঁপিয়ে হাসা শুরু করেছে। এমন ভাবে শব্দ করে হাসছে যে ওর অবস্থা দেখেই বাকিদেরও হেসে কুটি কুটি হওয়ার মতন অবস্থা। এমনকি চৈত্রী নিজেও হাসতে হাসতে মেঝেতে বসে পড়েছে। কেবলমাত্র রুহানিয়াই নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। বাচ্চারা সব হাসতে হাসতে বাইরে চলে গেছে। চৈত্রী পেট ধরে উঠে দাঁড়িয়ে বলল, লাবণী তো আসলে খুব হাসতে পারে আপাই। রুহানিয়া গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, খুব হাসতে পারি। হাসতে হাসতে বিছানা আরো বেশি এলোমেলো করে গেছে সবাই মিলে। হাসি মিলিয়ে গেল চৈত্রীর। সত্যি সত্যিই তো বিছানার দফরফা অবস্থা। ছোট চাচি রুহানিয়ার নাম ধরে ডাকছে। সে বের হওয়ার আগে বলে গেল, এখন সব গোছা তুই একা একা। চৈত্রীর ঠোঁট উল্টে কান্না করতে ইচ্ছে করছে। আড্ডা বাচ্চাদের একবার শুধু হাতের কাছে পাই, দেখাবো মজা। বিড়বিড় করতে করতে একা একা ঘর গোছাতে লাগলো সে। ঘর গোছানো প্রায় যখন শেষের দিকে, সেই সময় সমুদ্র দরজার সামনে এসে বলল, এই সুইটার, শুভ ভাইয়ের বন্ধুরা সবাই এসে পড়েছে। সবাই হ্যাপি হ্যান্ডসাম, জানো? তুমি কিন্তু ওদের সামনে যেও না, ভুলেও যেও না। বাবা কিন্তু বলেছে তুমি আমার বউ হবে। চৈত্রী বালের সাথে তেড়ে যায় সমুদ্রকে মারতে। দরজার বেড়ে যাওয়ার আগেই হৃষ্টপুষ্ট পেশিবহুল এক শরীরের সঙ্গে ধাক্কা খেয়ে পড়তে গিয়েও সে দরজা আঁকড়ে ধরে। তবুও সে তাল সামলাতে পারছিল না। তখন ছেলেটা পেশিবহুল হাত সহ তার হাত টেনে ধরে। এই যাত্রায় বড় বাচ্চা বেঁচে যায় চৈত্রী। পিচ্ছি বাচ্চা মানুষ, একটু দেখে শুনে চলবে তো। চৈত্রী চলেই যাচ্ছিল, ছেলেটার কথা শুনে দাঁড়িয়ে পড়ে। অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে বলে, আপনি নিজে দেখে শুনে চলতে পারেন না? ছেলেটা হাঁ করে তাকিয়ে আছে। বলা বাহুল্য, চৈত্রীর ভিত্তিহীন রাগে সে বেশ হকচকিয়ে গেছে। শুভ্র সে সময় পেছন থেকে এসে ছেলেটার কাঁধে হাত রেখে বলে, কিরে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তোর নাকি জরুরি চাপ এসেছে? ছেলেটা এবার শুভ্রের দিকে তাকিয়ে চোখ গরম করে বলে, আস্তে। শুভ্র ভেতরে উকি দিতে দিতে বলে, কেন, কি হয়েছে? ওই তুই চৈত্রীকে লজ্জা পাচ্ছিস? ও ছোট মানুষ, ওর সামনে লজ্জা কিসের? বাকি বন্ধুদের একজনের ডাক পড়ায় শুভ্র চৈত্রীকে বলল, ওকে ওয়াশরুমটা দেখিয়ে দে। চৈত্রী ছেলেটার হাত থেকে বালিশটা ঝড়ের গতিতে কেড়ে নিয়ে বলল, বাম পাশের রুমটায় গিয়ে ডানে যাবেন, তাহলেই ওয়াশরুম পেয়ে যাবেন। এরপর সে বালিশটা যথাস্থানে রেখে বাইরে বেরিয়ে যায়। বিকেলে হলুদের বন্দোবস্ত করে সব বন্ধুরা মিলে একত্রে উঠানে চেয়ারে বসে আছে। সবাই শুভ্রকে নিয়ে হাসি তামাশা করছে। বন্ধুদের মধ্যে শুভ্রই প্রথম বিয়ে করছে, বাকিরা এখনো কেউই বিয়ে করেনি। ছোট মামি পিঠার প্লেট চৈত্রীর হাতে দিয়ে বলল, এগুলো ওদেরকে দিয়ে আয়। চৈত্রী গম্ভীর হয়ে
অবাক হয়ে বললেন। কেন? উত্তরের অপেক্ষা না করে তিনি রুহানিয়াকে বললেন প্লেট নিয়ে যেতে। যেহেতু বাড়ির কেউ জানে না তার মনের ভেতর কি ঝড় বয়ে যাচ্ছে, তাই সে নিজেকে যতটা পারছে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। সে চৈত্রীর মতন চট করে মামির মুখের উপর না করতে পারল না। ভারী দীর্ঘশ্বাস গোপন করে দুহাতে পিঠার প্লেট নিয়ে এগিয়ে গেল। শুভ্র ওকে দেখে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে বলল, ও আমার মেজো কাকার মেয়ে রোহানিয়া, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সাইকোলজি নিয়ে অনার্স 3য় বর্ষে পড়ে। আর রোহানিয়া ও হচ্ছে কাব্য, ও তিতাস ও দেব, রামিম, জিহাদ আর শিহাব। এভাবে একে একে নাম পরিচয় করিয়ে দিচ্ছিল। রুহানিয়া ভদ্রতার সূচক হেসে সালাম দিয়ে সেই স্থান থেকে প্রস্থান করেছে। দূর থেকে ওদের পরিচয় পর্ব দেখছিল ও শুনছিল চৈত্রী। সে বিড়বিড় করে বলল, ও আচ্ছা, এই খাম্বাটার নাম তাহলে কাব্য। পিঠে খেতে খেতে পাশে এসে দাঁড়িয়েছে দিশা, রুহানিয়া আপুর ছোট বোন, এবার কলেজে পড়ে। চৈত্রীর কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে বলল, খাম্বা কে রে? চৈত্রী ভুরু কুচকে দুপুরের ঘটে যাওয়া ঘটনাটা বলল। দিশা হাসতে হাসতে বলল, সুন্দর নাম দিয়েছিস তো। দেখিস না খাম্বার মতোই শরীর। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো সন্ধ্যার দিকে। রুহানিয়া বাদে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। অজুহাত হিসেবে রুহানিয়া বলেছে তার হঠাৎ করে ভীষণ মাথা ধরেছে। এই অবস্থায় সে গায়ে হলুদে থাকতে পারবে না, তাই কেউ আর তাকে জোরাজুরিও করেনি। হলুদ ছোঁয়ানো শেষে শুভ্রর বন্ধুরা গান গাইবে বলে জানালো। বড় মামি তখন ফট করে বলে ফেললেন, আমার ছেলে শিবুল কিন্তু খুব ভালো গান করে। চৈত্রের ইচ্ছে করছিল বড় মামিকে টেনে এনে মুখে কষ্টেপ লাগাতে, কেননা সে বোকাশোকা ধরনের মানুষ, কি বলতে যে কি বলে ফেলে নিজেও বুঝে উঠতে পারে না। এই যে এখন এসে উল্টাপাল্টা একটা কথা বলে ফেলবে, চৈত্রী শিওর হলেও তাই। তিনি শিমুলকে ডেকে বললেন, বাবা, সবাইকে একটা গান শোনাও তো। সবাই একসাথে হই হই করে উঠল। হ্যাঁ, জুনিয়র শিল্পী দিয়ে তাহলে গান শুরু হোক, বলল কাব্য। শিমুলটা হয়েছে আরো বোকা, বোকা মানব একটা, কিন্তু ভেতরে ভেতরে তার ব্যাপক শিয়ানাগিরি। সে তার মায়ের দিকে বোকা চাহনিতে জিজ্ঞেস করলো, কোন গানটা গাইবো মা? একটা দেশাত্মবোধক গান গাও। হায় রে কপাল, গায়ে হলুদে নাকি দেশের গান। শুভ্র ভাই বিয়ে করবে নাকি নতুন করে দেশ স্বাধীন করবে ভেবে পাচ্ছে না চৈত্রী। কাব্য আরো উৎসাহ নিয়ে বলল, ঠিক ঠিক, দেশের মানুষ, দেশের গান দিয়েই সবকিছু শুরু করা উচিত। শিমুল উৎসাহিত হয়ে গান শুরু করলো। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু বেঁচে নাই। চৈত্রীর সঙ্গে সঙ্গে শিমুলের মুখের উপর হাত রেখে চিবিয়ে চিবিয়ে বলল, গাধা, তোর গান শুনলেই বঙ্গবন্ধুর পুনরায় মরতে ইচ্ছে করতো। বেঁচে নাই না, ওটা মরে নাই হবে। উপস্থিত সবাই একত্রে হাসছিল। আশ্চর্যের বিষয় হলো মামি নিজেও ওদের হাসিতে যোগ দিয়েছে। না, চৈত্রীর আর কিছুই বলার নেই। সে দীর্ঘশ্বাস নিয়ে চুপ করে রইল। শুভ্র ভাইয়ের বন্ধুদের গানের গলা বেশ ভালো। সবাই মিলে একত্রে যখন গান গাইছিল শুনতে ভালোই লাগছিল, তবে গান বেশি দূর এগোলো না। এর আগে ঝুমঝুম করে বৃষ্টি পড়তে শুরু করে। কি আশ্চর্য, আকাশে তো মেঘে ছিল না এতক্ষণ, হঠাৎ করে এমন বৃষ্টি কেন? সবাই দৌড়াদৌড়ি করে ভেতরে যাচ্ছিল। ওই সময় ঘটে আরেক বিপদ, উঠানে স্লিপ খেয়ে পড়ে যায় চৈত্রী। সবাই যে যার মতন চলে যাচ্ছে, কেউই চৈত্রীকে খেয়াল করছে না। বুক ফেটে কান্না আসছে চৈত্রীর, পায়ে বেশ ব্যথা পেয়েছে, কাদাতে হলুদ ছড়ে যে একদম অবস্থা হয়েছে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে দেখলো বৃষ্টি ভেজা একজন যুবক তার সামনে এসে দাঁড়িয়েছে। তার কপালের উপর পড়ে থাকা চুল বেয়ে চুপ চুপ করে পানি পড়ছে। মৃদুমন্দ আলোতে চৈত্রী দেখতে পেল ছেলেটা কাব্য। কাব্য চৈত্রীর দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, আরে মিস বাচ্চা পাটি, পড়ে গেছো, ওঠো ওঠো। চৈত্রী কাব্যের হাত ধরে উঠে দাঁড়ালো। হেঁটে যেতে পারবে? জানতে চাইল কাব্য। চৈত্রী অসহায় দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, অবস্থা বেগতিক, হাঁটতে কষ্ট হবে। শুভ্র তখন দৌড়ে আসে, জিজ্ঞেস করে, এখনো দিচ্ছিস কেন তোরা? ভেতরে চল। চৈত্রী কাঁদো কাঁদো স্বরে বলল, পায়ে ব্যথা, কোলে নাও ভাইয়া। শুভ্র চৈত্রীকে কোলে করে ভেতরে নিয়ে যায়। যাওয়ার আগে এমন ভাবে কাব্যের দিকে তাকায় যেন চোখের দৃষ্টি দিয়ে ভস্ম করে ফেলবে। কাব্য ভুরুকুচকে তাকায়। এই মেয়েটা এমন কেন? পরদিন সকালে মন খারাপ করে উঠোনে চেয়ার নিয়ে বসেছিল চৈত্রী। তার পায়ের ব্যথা ভালো হয়নি। সবার মতন হই হুল্লোড় করে শুভ্র ভাইয়ের বিয়ে উপভোগ করা তার হবে না। তাকেও হয়তো রুহানিয়ার মতন ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে। বিরহে সে বসে বসে বিরিয়ানি খাচ্ছিল। এর মধ্যে যতবার সে কাব্যকে দেখেছে ততবার খেয়াল করেছে কাব্য তাকে দেখলেই কেমন
ব্যস্ত ছিল। ব্যস্ত তো সবেই, কারণ নজর অন্যদিকে না থাকলেও চৈত্রের চাহনি কাব্যর দৃষ্টি এড়ায় না। সে মিটিমিটি হাসতে হাসতে এগিয়ে যায়। একটা চেয়ার টেনে চৈত্রের মুখোমুখি বসে বলে, কি ব্যাপার মিস বাচ্চা পার্টি, অমন করে তাকিয়ে আছো কেন? রাতের খাবারটা কেমন ছিল? কোন খাবার? ওই যে স্লিপ। হা হা হা। কি ধুরন্ধর লোক, পড়ে গেছে বলে সেটা নিয়ে এমন মজা উড়াচ্ছে। চৈত্র অবশ্য একটুও রাগলো না, ইনোসেন্টের মতন করে বলল, মন খারাপ লাগছে। সে কি, কেন? আমার বোধহয় বরযাত্রীর সাথে যাওয়াই হবে না। পা দেখিয়ে বলল চৈত্রী। একটু থেমে আবার বলল, একটা কাজ করে দেবেন? কি? ওই যে মুরগির ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছেন, একা একদিকে দাঁড়িয়ে আছে, ওকে আমার কাছে এনে দিন। আমি তো হাঁটতে পারছি না, নাহলে আমি নিয়ে আসতাম। আমি এনে দিচ্ছি, সমস্যা নেই। কিন্তু তুমি মুরগির বাচ্চা দিয়ে কি করবে? হাতের তালুতে দাঁড় করিয়ে দেখবো। ছোটবেলায় মন খারাপ হলে মা খাঁচা থেকে মুরগির বাচ্চা বের করে হাতের তালুতে দিত। কাব্য হেসে বলল। আচ্ছা ঠিক আছে। কাব্য মুরগির বাচ্চা আনতে যাচ্ছে আর চৈত্রী অপেক্ষা করছে সার্কাস দেখার জন্য। যেই না কাব্য মুরগির বাচ্চাটাকে তুলে আনছিল, অমনি মা মুরগি দৌড়ে এসে কাব্যর মাথায় উঠে গেল। ইচ্ছে মতন মাথায় ঠোকর দিচ্ছে। কাব্য কোনো মতেই মুরগিকে সরাতে পারছিল না। এদিকে ব্যথায় তার জীবন যায় যে অবস্থা। চৈত্রী খিলখিল করে হাসছে। কাব্যর চিৎকার চেঁচামেচিতে সবাই ঘর থেকে বেরিয়ে আসে। চৈত্রীর মা বললেন, কি হচ্ছে? কাব্য মুরগিকে সরাতে না পেরে বাধ্য হয়ে বাচ্চাটাকে নিচে রেখে সামনে থাকা পুকুরে ঝাঁপ দেয়। চৈত্রী হাসতে হাসতে তার মাকে বলে, মুরগি আদর হচ্ছে মা। মেয়ে বিয়ে দিলেই তার বরকে যেমন জামাই আদর করা হয়, শুক্র ভাইয়ের বন্ধুকে করা হচ্ছে মুরগি আদর। চৈত্রীর গালে 4টা থাপ্পড় গুনে গুনে যদি দিতে পারতো তাহলেই মনে শান্তি পেত কাব্য। বেশি জোরে দেওয়া যাবে না, ছোট ছোট করে চড় দিতে হবে, নতুবা মেয়েটা আবার ব্যথা পাবে। সে গায়ে পাঞ্জাবি জড়াতে জড়াতে এসব ভাবছিল আর হাঁচি দিচ্ছিল। গ্রামের নদী কিংবা পুকুরের পানিতে গোসল করার স্বভাব তার নেই একদম। সে আয়নায় দেখলো চৈত্রী খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের দিকে আসছে। কাব্য রেগে তেড়ে মেড়ে এগিয়ে যায় চৈত্রীর দিকে। তখন সবাই ছিল বলে কিছু বলতে পারেনি, কিন্তু এখন তো শিকার নিচে থেকে ধরা দিয়েছে। অবশ্য এই রুমে কাব্য ছাড়াও বাকি বন্ধুরা রয়েছে। বন্ধুদের টপিক আলাদা। খুন করে লাশ গুম করে ফেললেও ওরা কাউকে কিছু জানাবে না। তবে এখানে একটা কিন্তু রয়েছে, বাকিদের থেকে সুব্রত আলাদা। চৈত্রী যেহেতু তার কাজিন, সে নিশ্চয় ছেড়ে কথা বলবে না। সেসব চিন্তা তার মাথায় এলেও মনের মধ্যে বেশিক্ষণ রাখতে পারল না। সে একদম চৈত্রীর নিকটে এগিয়ে গিয়ে বলল, তুমি আমার সাথে এমনটা কেন করলে? চৈত্রী দরজা ধরে পেছনের দিকে হেলে দাঁড়িয়েছে। হঠাৎ এমন আক্রমণে একটু ভয় পেয়েছে বটে, তবে সে পুরোদমে এবার সাহসী হয়ে উঠল। কিছু বলতে যাওয়ার পূর্বে রুমে একবার চোখ বুলিয়ে দেখলো সবাই রেডি হতে ব্যস্ত আছে। হুট করে চৈত্রী ফ্লোরে হাত পা ছুড়িয়ে কাঁদতে শুরু করে। ভেবাচাকা খেয়ে তাকিয়ে আছে কাব্য। চৈত্রী কাঁদতে কাঁদতে বলল, আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? কান্না শুনে উপস্থিত সবাই এগিয়ে আসে। শুভ্র চৈত্রীর মাথায় হাত বুলিয়ে বলে, কি হয়েছে চৌধুরী, কাঁদছিস কেন? চৈত্রী ঠোঁট বাঁকিয়ে আঙুল দ্বারা কাব্যের দিকে ইশারা করলো। ভাঙা ভাঙা গলায় বলল, উনি ফেলে দিয়েছে। কাব্য হকচকিয়ে বলে, আমি ফেলি নাই। আপনি না ফেলে আমি পড়লাম কিভাবে? হ্যাঁ, তুমি ইচ্ছে করে পড়েছো। মিথ্যে কথা। ফেলে দিয়ে আবার মিথ্যে কথা বলছেন। শুভ্র ভুরু কুচকে কাব্যের দিকে তাকিয়ে রয়েছে। সে জানে কাব্য কতটা দুরন্ত প্রবণ আর ফাজিল। অন্যদিকে সে তার বোনকেও খুব ভালো করেই চেনে। পিচ্চিগুলো এত চঞ্চল নয় যতটা চৈত্রী নিজে। সে কাকে রেখে কাকে বিশ্বাস করবে বুঝতে পারছে না। এদিকে আজ তার বিয়ে, কোন রকম ঝামেলা না হলেই তো ভালো হতো। সে গম্ভীর হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বাদ দেয় এখন এসব। কাব্য হয়তো খেয়াল করেনি। শুভ্র চৈত্রীকে ধরে উঠাতে চাইল, হাত সরিয়ে নিল চৈত্রী। সে গাল ফুলিয়ে বলল, এখন তো বন্ধুর সাফাই গাইবে। এরপর সে তিতাসের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আমায় একটু উঠান তো। তিতাস হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাত পা বাড়িয়ে চৈত্রীকে ধরে ওঠায়। চৈত্রী চলে যাওয়ার পর শুভ্র মুখ গোমড়া করে কাব্যকে বলে, শুধু শুধু ওকে ফেলে দিয়ে কি হলো? কাব্য বিস্মৃত দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই ওর কথা বিশ্বাস করেছিস? তাহলে কি তোর কথা বিশ্বাস করব? কাব্য আর কিছু বলল না, শুধু মনে মনে এতটুকু ঠিক করে রাখলো সে আর চৈত্রীকে ছেড়ে কথা বলবে না। ছোট বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল, বাট এই মেয়ের ভেতরে যে এত শয়তানি বুদ্ধি কিলবিল করে সেটা খুব ভালো করে বুঝতে পেরেছে। সে যখন ক্রোধ নিয়ে তখনও দাঁড়িয়েছিল। চৈত্রী উকি দিয়ে কাব্যকে চোখ টিপ দিয়ে যায়।
কাব্য বেশ বুঝতে পারে এতক্ষণ সে লুকিয়ে শুভ্রের বলা কথাগুলো শুনেছে এবং সে তার উদ্দেশ্য সাকসেস। এবার কাব্যের ক্রোধ আরো বেড়ে যায়। সে বিড়বিড় করে বলে, অসভ্য পিচ্ছি বাচ্চা, তোমার 12টা যদি না বাজে আমি তো দেখিও। বরযাত্রী যারা যাবে সবাই রেডি। দরজা ধরে দাঁড়িয়ে রয়েছে চৌধুরী। তার বরযাত্রী যাওয়া হবে না। এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে কি আর বউ আনতে যাওয়া যায়? বাচ্চা পার্টি সব হুড়মুড় করে দৌড়ে গিয়ে গাড়িতে উঠেছে। সমুদ্র মাঝপথ থেকে ফিরে আসে। চৌধুরীকে বলে, তুমি মন খারাপ করো না সুইট হার্ট, আমি খুব জলদি বউ নিয়ে ফিরে আসবো। চৌধুরী ভুরু কুচকে তাকায়। সমুদ্রের কথাবার্তা শুনে মনে হচ্ছে সে সমুদ্রের দুঃখের সাগরে ভাসছে। শুভ একটা দিন, তাই সে সমুদ্রকে বকল না। কাব্য তখন পাশ দিয়ে যাচ্ছিল। যাওয়ার সময় ইচ্ছে করে চৌধুরীকে ধাক্কা দিয়ে যায়। পড়তে গিয়ে সে আশ্রয় খুঁজে পাচ্ছিল না। সামনে তখন কাব্য ছিল সীমানার মধ্যে। সে আর উপায়ন্তর না পেয়ে কাব্যর পাঞ্জাবে আঁকড়ে ধরে ঝুলে পড়েছে। সমুদ্র তখন চেঁচিয়ে উঠে বলে, হাই আল্লাহ, হাই আল্লাহ, তুমি আমার সুইট হার্টকে বলেই ঝুলিয়ে নিলে কেন?